যে একজন ডিসিকে 14 বার ফোন দেওয়ার পরেও ডিসি ফোন ধরে না। হ্যাঁ এমপি সাহেব ফোন করেছিলেন, কি বলবেন বলেন, আমি ব্যস্ত আছি। তাহলে এটি একজন এমপির জন্য কতখানি গ্লানির, কতখানি হতাশা, কতখানি অপমানের, আত্মমর্যাদাহীনতার। সেই রাতের ভোটে নির্বাচিত একজন এমপি এই কথাটি বলছিলেন। আগের হাল যেদিকে যায় পেছনের হালটাও একটি গ্রাম্য প্রবাদ আছে, বিক্ষুব্ধ মুসল্লিরা, আমরা তকমা লাগিয়ে দিলাম কোট আনকোট, বিক্ষুব্ধ মুসল্লি, আবার বিচ্ছিন্ন ঘটনা, তৌহিদি জনতা, ওই যে পুরনো ঘুণে ধরা যে 15 বছরের যে শেকল, সেই শেকল টেনে বেড়াচ্ছে তারা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিকতা শিক্ষক সুলতান মোহাম্মদ বাদল ভাই। বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য এবং আলোচিত সংবাদের বিশ্লেষণ করে থাকি এবং অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে ডিসি সম্মেলন চলছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনের আজকে দ্বিতীয় দিন চলছে। প্রথম দিনের বেশ কিছু খবর আমরা জানতে পেরেছি, ইতিমধ্যে আমাদের হাতে আছে, যদিও দ্বিতীয় দিনের এই সম্মেলনের ওরকম কোনো উল্লেখযোগ্য খবর এখনও আমাদের হাতে পৌঁছায়নি। তারপরেও নানান বিষয় নিয়ে কিন্তু এই সম্মেলনে আলোচনা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত 15 বছর ধরে ফ্যাসিস্ট একটি সরকার বাংলাদেশের ঘাড়ের উপরে চেপেছিল। মানুষের অধিকার এবং স্বাধীনতা বা গণতন্ত্র যেখানে আসলে জিম্মি হয়ে পড়েছিল, সেই দীর্ঘ 15 বছরের জিম্মি দশা থেকে মুক্তির পরে এটি প্রথম ডিসি সম্মেলন এবং মাঠ প্রশাসনের সবচেয়ে বড় মাঠ প্রশাসনের যে সেক্টরটি, সেটি হচ্ছে এই ডিসি সম্মেলন। এবং সারা বাংলাদেশের জনপ্রশাসন বা সার্বিক বিষয়াদি সরকারের সাথে যে সমন্বয় তারা এই ডিসিরাই করে থাকেন। সে প্রথম দিনের সম্মেলনে আমরা বেশ কয়েকটি আলোচিত ইস্যু পেয়েছি। সেটির মধ্যে একটি হচ্ছে যে জেলা প্রশাসকরা রাজনৈতিক যে এক ধরনের চাপের মধ্যে থাকতে হয় তাদের, সেই প্রভাব মুক্ত হতে চেয়েছেন। দ্বিতীয় আরেকটি আছে যে স্থানীয় যে প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এসিআর লিখবার অধিকার তারা আবারও ফিরে চেয়েছেন, পুনর্ব্যক্ত করেছেন, যদিও এটি দীর্ঘদিন ধরে তাদের চাওয়া ছিল। তারা বিশেষ একটি ফোর্স দাবি করেছেন এই সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে। এবং এই সম্মেলনে কিন্তু গত 15 বছর ধরে মানুষ যে কথাটি বলতে পারেনি, যে নিত্যপণ্যের যে লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অনিয়ন্ত্রিত পরিস্থিতি, এই সবগুলো বিষয় কিন্তু উঠে এসেছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা শুনবো সুলতান মোহাম্মদ বাদল ভাইয়ের কাছ থেকে। বাদল ভাই, ডিসি সম্মেলন চলছে, আপনি নিজেও একজন সিনিয়র সাংবাদিক, আপনি পর্যবেক্ষণ করছেন, আপনার পর্যবেক্ষণ কি বলে? জেলা প্রশাসকদের যে চাওয়া এবং সরকারের যে চাওয়া এবং মানুষের যে আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি, কতটুকু প্রতিফলন ঘটবে এই সম্মেলনে? ধন্যবাদ সাইদ আপনাকে। ডিসি সম্মেলন এটি একটি ধারাবাহিকতা, প্রতি বছরই ডিসি সম্মেলন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময় পর পর এই সম্মেলনটি হয়ে থাকে এবং এই ডিসি সম্মেলন হবার আগে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যিনি জেলা প্রশাসক, ডিসি আমরা ডেপুটি কমিশনার মূলত, তাদের কাছ থেকে প্রপোজাল নেওয়া হয় যে কি কি চাইছেন তারা, কার কি বক্তব্য, সেরকম একটি বক্তব্য নেওয়া হয় এবং সেটিকে সরকার যন্ত্রে বা আমাদের সচিবালয়ে যারা সংস্থাপন মন্ত্রণালয়ে যারা আছেন তারা কি করেন, এটিকে সে সামারি তৈরি করে তার ভিত্তিতে বিভিন্ন জেলা থেকে যে প্রস্তাবনাগুলো আসে সেটির সামারি এবং সরকার কি চায়। সরকার, আপনি দেখবেন যে আগে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায়, তখন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা এই জেলা প্রশাসকদের যে সম্মেলন সেখানটাতে কথা বলেন, তাদের মতামত তুলে ধরেন বা জেলা প্রশাসকদের কাছ থেকেও তাদের বক্তব্য নেয়ার চেষ্টা করেন। তো এবার যেটি হয়েছে সেটি হলো উপদেষ্টারা, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা তারা কথা বলছেন এই ডিসি কনফারেন্সে। আপনি যেটি বলছিলেন শুরুতেই যে এসপি এবং ওসিদের এসিআর লিখতে চায়,
সেখানটাতে কিন্তু এই যে ডিসি কনফারেন্স আমরা যেটি বলছি এটি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ডিসিরা পুলিশের লোকজন কখনো তাদেরকে জেলা প্রশাসক বলতে চান না। আবার ডিসিরা মনে করে যে আমরাই বড়, আর পুলিশ মনে করে আমরাই বড়। পুলিশ ডিসিদের কর্তৃত্ব মানতে চায় না এবং ডিসিরাও পুলিশের কর্তৃত্ব মানতে চান না। এরকম একটি এই দ্বিমুখী অবস্থান কিন্তু দীর্ঘদিন ধরে আছে। হ্যাঁ, সেটি রাজনৈতিক সরকারের সময় এটিকে নিয়ে নানান টানাহেঁচড়া হয়েছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন গত 15 বছরে আসলে ডিসি এবং এসপি উভয় পক্ষই এই 15 বছরের যে জগদ্দল পাথর তাদের নির্যাস চুষে খেয়েছে। সরকারকে সামনে রেখে এই দলদাস যে আমলা এবং দলদাস যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা ছিল তারা সরকারকে সামনে রেখে নিজেরা কত রকম সুবিধা এবং কত রকম পাওয়ার এক্সারসাইজ করা যায়, অনুশীলন করা যায়, ক্ষমতা কতভাবে দেখানো যায় সেটিকে তারা দেখিয়েছে। এবং এর আড়ালে হলো অর্থবিত্ত বৈভব। আপনি দেখে থাকবেন যে এই জুলাই বিপ্লবের পরে কোন জেলায় কোন পুলিশ সুপার কত সম্পদ করেছে, কোন জেলায় কোন ডিসি কত সম্পদ করেছে, তার একটি ফিরিস্তি কিন্তু আমরা আমাদের সামনে দেখতে পেয়েছি বিভিন্ন জেলার পর্যায় থেকে। কোনো জেলায় কোনো বিভাগীয় শহর যেগুলো বা বিভাগগুলোতে দেখবেন যে ডিআইজিরা কি করেছে। তো সেটি করেছে যে দুই পক্ষ কেউ কাউকে মানে নাই এবং তৎকালীন যে সরকার যারা ক্ষমতায় ছিল তারা দুইটার ঘাড়ে হাত রেখে মূলত চেয়ারটাতে বসেছিল, মানে ক্ষমতায় টিকে থাকবার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অতএব চেক অ্যান্ড ব্যালেন্স করে ও যেটা চেয়েছে সেটাও দিয়েছে, পুলিশ যেটা চেয়েছে সেটাও তাদেরকে দিয়েছে, আবার আমলারা যেটা চেয়েছে সেটাও দিয়েছে। আমলা বলতে আমি মাঠ প্রশাসনের কথা বলছি, জনপ্রশাসন বলতে মাঠ প্রশাসনে আপনি ডিসি যাদেরকে বলছেন উভয় দিক থেকে। এখানটাতে একটা ছোট গল্প আছে। গল্পটা কি? রাতের ভোটে নির্বাচনে যারা এমপি হিসাবে নির্বাচিত হলো, তুখোর এক সময়ের ফুটবল খেলোয়াড় বা ফুটবল ফেডারেশনের নেতা, একজন বড় ব্যবসায়ী, রপ্তানি খাতের একটি শীর্ষ সংগঠনের এক সময়ের নেতা, তিনি হঠাৎ করে একটি দলের ব্যানারে গিয়ে তৎকালীন যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের এমপি হলেন। তো প্রসঙ্গত উনি একদিন বলছেন যে আমি যদি এমপি না হয়ে আগের সময়কার কোনো সিটি কর্পোরেশনের কাউন্সিলর হতাম তাও মনে হয় নিজের সম্মানটা রক্ষা করা যেত। আলোচনাক্রমে জানতে চাওয়া হলো যে কেন এই কথা বলছেন। উনি বললেন যে একজন ডিসিকে 14 বার ফোন দেওয়ার পরেও ডিসি ফোন ধরে না। 15 বার যখন ডিসি ফোন ধরে তখন অপর প্রান্ত থেকে এমপি সাহেবকে ডিসি বলেন, হ্যাঁ এমপি সাহেব ফোন করেছিলেন, কি বলবেন বলেন, আমি ব্যস্ত আছি। তাহলে এটি একজন এমপির জন্য কতখানি গ্লানির, কতখানি হতাশার, কতখানি অপমানের, আত্মমর্যাদাহীনতার। সেই রাতের ভোটে নির্বাচিত একজন এমপি এই কথাটি বলছিলেন। কেন বলেছেন, ওই প্রেক্ষাপটটি তৈরি কেন হয়েছিল, এবং সেই ডিসি ওই এমপিকে বলেছে আপনারা কিসের এমপি, আপনারা তো আমাদের কথা শুনবেন, আমরা আপনাদেরকে বসিয়েছি, এমপি তো আমরা বানিয়েছি আপনাদেরকে, আপনাদের কথা আমাদের শুনতে হবে কেন। তো মাঠ প্রশাসনের এই ভঙ্গুর দশা তৈরি হয়েছিল এই সব কারণে। রাতের ভোট এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী, ডামি ক্যান্ডিডেট হয়ে এমপি হওয়া, পার্লামেন্টে যাওয়া, এবং যে পার্লামেন্টে মোর দ্যান নিয়ার অ্যাবাউট 70% ছিল ব্যবসায়ীদের প্রতিনিধি, রাজনীতিবিদ, বিজনেস ক্লাবে পরিণত হয়েছিল। আমি সেই আলোচনায় না গিয়ে আপনি যে আলোচনায় এসেছেন আমি সেখান থেকে বলি। তো একটি অকার্যকর মাঠ প্রশাসনে পরিণত হয়েছিল। সেখানটাতে সবার উৎসব ছিল কে কত কুড়িয়ে নিতে পারে। ওই একটা কথা আছে না, উল্টে পাল্টে দে মা চেটেপুটে খাই। তো এটি ছিল মাঠ প্রশাসনের, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমনি
জনপ্রশাসনে যারা মাঠ প্রশাসনে কাজ করেছে তাদের ক্ষেত্রেও ছিল। সেই পরিবর্তিত প্রেক্ষাপটে এখন যখন ডিসি কনফারেন্স হচ্ছে আমার খুব ভালো লাগছে এই জন্য যে যদিও এই ডিসি যারা বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার পদায়ন করেছে তাদেরও একটি তালিকা এই বিদায়ী বা দেশচ্যুত যারা দল ছিল তারা করে গিয়েছিল, 4 স্তরের ডিসি প্যানেল তারা করে গিয়েছিল এবং সেখান থেকে অধিকাংশ ডিসি কিন্তু পদায়ন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের হাতে কোনো ইনস্ট্রুমেন্টও ছিল না বিকল্প, সে কারণে সে পদায়ন করেছে। এবং সেই যে কাঠামো তৈরিকে ধাপে ধাপে 4টি ধাপ তৈরি করেছিল সেখান থেকে যাদেরকে ডিসি বানানো হয়েছে আজকে আমার খুব ভালো লাগছে। আমি এই কারণে বলছি ওই সাজানো ঘর থেকেই আসছে, সেই ডিসিদের মুখ থেকেই আসছে যে তারা রাজনৈতিক চাপ মুক্ত থাকতে চায়। যদি সত্যিকার অর্থে ডিসিরা রাজনৈতিক চাপ মুক্ত থাকতে চায় এবং জনপ্রশাসন যদি সেটিকে মেন করে, সেটিকে অর্থবহ মনে করে, তাহলেই কিন্তু সম্ভব। তাহলে আইন শৃঙ্খলা বলেন, জনপ্রশাসন বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন বলেন বা নাগরিক অধিকার যেটিকে বলেন, সেটি কিন্তু নিশ্চিত করার পথ অনেকটাই সুগম হবে যদি এই যে রাজনৈতিক চাপ থেকে নিস্তার চায়, নিস্তার চাওয়া না, তারা যদি সত্যিকার অর্থে নিস্তার চায় তারা কিন্তু সেটিকে কার্যকর করতে পারে। দে হ্যাভ দ্য ইনস্ট্রুমেন্ট, তারা কিন্তু সেটি করতে পারে। আমরাও বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটবে। 1 2টা হলো আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টাতে আপনি আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য ডিসিরা কিন্তু একটি প্রতি মাসে আপনি জেনে থাকবেন আইন শৃঙ্খলা সভা করে থাকেন। তো সেখানটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ডিস্ট্রিক্ট লেভেলের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদেরকেও ওই সভাতে রাখা হয়, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি তারা থাকেন সেখানটাতে। আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য দেখেন এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে সবচেয়ে বড় ব্যাপার হয়েছে প্রত্যেকটি ঢাকা সহ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট এখন প্রত্যেকটি জেলা শহর এখন দাবির শহরে পরিণত হয়েছে। যে যার মতো যে যেখান থেকে পারছে একটি দাবি নিয়ে হাঙ্গামা তৈরি করে দিচ্ছে, জ্বালাও পোড়াও করছে। তো সেখানটাতে আমার কাছে গত 6 মাসে মনে হয়েছে যে অনেকাংশেই প্রশাসন যন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন, তারা অনেকটা নির্বিকার, নির্লিপ্ত, নির্মোহ ছিলেন। হ্যাঁ, বা তাদের ভেতর থেকে যে সউদ্যোগী হয়ে কোনো কিছু করবার সেই জায়গাটি দায়িত্বশীল ভূমিকা পালন করবার যে উদ্যোগ সেটি অনেক ক্ষেত্রেই অনুপস্থিত ছিল। আমি বলবো না যে পুরোপুরি অনুপস্থিত ছিল, অনেকটাই তারা যতটুকু দেবার কথা বা তাদের সক্ষমতা যতটুকু আছে সেই সক্ষমতার ধারে কাছে তারা জানেন। কারণ এটির কারণ কি, এটি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের ট্রমা কাজ করছে, একটা ট্রমা কাজ করছে। আরেকটি হলো গত 16 বছরে আমি যেটিকে বারবার বলি জগদ্দল পাথর, ব্যাড প্র্যাকটিস যেটি রয়ে গেছে, এটি একটি। আরেকটি হলো এই আপনি কজনকে পাল্টাবেন, একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, জনপ্রশাসন বলেন, আপনি ব্যক্তিকে পাল্টাতে কোনো আসলে কোনো কাজ পরিবর্তন মানসিকতার পরিবর্তনের দরকার। সেই মানসিকতার পরিবর্তন একটা হয় না, আরেকটা হলো ব্যক্তিরও সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়। এবং আরেকটি জিনিস নিশ্চয়ই সুলতান মোহাম্মদ বাদল ভাই আপনি খেয়াল করেছেন যে প্রশাসনের মধ্যে ঠিক মনে করেন ফ্যাসিজমের সময় যেই আচরণ ছিল, এখন যারা প্রশাসনে আছে তারা হয়তো বঞ্চিত ছিল, তারা এসে কিন্তু সেই পুরনো রোল প্লে করবার এক ধরনের টু দি পয়েন্ট আপনি বলেছেন। সেটি হলো যে এরা কিন্তু ওই আগের হাল যেদিকে যায় পেছনের হালটাও একটি গ্রাম্য প্রবাদ আছে, সেটি আমাদের কাছে মনে হচ্ছে। কারণ তারা কিন্তু এই যে ব্যাড প্র্যাকটিসটা থেকে বেরোতে পারছে না এবং এই যে না বেরোইতে পারছে না এবং বেরোইতে চাচ্ছে না। আমি যেটি শুরুতেই বললাম যে ডিসিরা যেটা বলেছেন যে রাজনৈতিক চাপ থেকে নিস্তার, আসলে ওনারা নিস্তার চান কিনা, যদি চান না নিজেদের ক্ষমতা আরো বাড়িয়ে চান, নিজেদের ক্ষমতা তো বাড়িয়ে চানই। আমি তো যেটি বললাম যে তারা এখন নিজেদের যে প্রভাব বলয় বা তাদের যে আইনি কাঠামো আরো শক্তিশালী করবা, তারা যাতে আরো মানে নিজেদের রাজনীতিকে আরো বেশি তাদের করায়ত্ত করা বা নিয়ন্ত্রণে নেয়া, সেই জায়গাটি যারা করতে পারেন আইনি কাঠামোর মধ্য দিয়ে। আমরা তো দেখেছি গত 15 বছরে আইনি প্র্যাকটিসের বাইরে আইন বহির্ভূত প্র্যাকটিস বেশি হয়েছে, আমরা মাঠ পর্যায় থেকে যে খবরগুলো পেয়েছি। তো সেখানে তারা একটি রাজনৈতিক বলয় থেকে মুক্তির কথা বলছেন। আর একদিকে আপনাকে যেটি বলছিলাম যে
ওই যে পুরনো ঘুণে ধরা যে 15 বছরের যে শেকল, সেই শেকল টেনে বেড়াচ্ছে তারা, যে মানে তারা একটা কাস্টমস বানিয়ে ফেলেছে। এবং এই যে ধারাবাহিকতা থেকে যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যেভাবে রোল করার দরকার সেটি আমার কাছে অনুপস্থিত। এবং এটি একমাত্র সম্ভব গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া এই আমলাতন্ত্র এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রপার পথে হাঁটবার। একই কারণে হয়তো দ্রব্যমূল্য সহ যে নাগরিক যে জীবনের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো সফল হচ্ছে। আপনি নাগরিক প্রত্যাশার কথা বলছেন, দ্রব্যমূল্য কিন্তু সামনে একটি রমজান। এটি আমি গত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে আমি বিভিন্ন সভা, সেমিনার বা আপনাদের মতো এরকম আয়োজনে আমি কিন্তু বারবার বলেছি, সরকারের তখনই উচিত ছিল যে আমার কোন কোন জিনিসে শর্টফল আছে, আমার মজুদ কত আছে, রাষ্ট্রীয় কোষাগারে কি আছে, আমার ডিমান্ড কত। এখানটাতে একটি বড় ব্যত্যয় হলো এটি, এখানটাতেও একটি ঘুণে ধরা ব্যবস্থা এবং সমন্বয়হীনতা আছে। কেন সমন্বয়হীনতার চেয়ে বড় বিষয় হলো তথ্যের যে ঘাটতি, সেটি একটি বড় ব্যাপার। কৃষি বিপণন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলে আমার সারপ্লাস, আবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলে ঘাটতি, আবার বাণিজ্য মন্ত্রণালয় বলে আমার সারপ্লাস আছে, কৃষি বিপণন বলে আমার ঘাটতি আছে। এই বিপরীতমুখী অবস্থানের কারণে সরকার কিন্তু একটি বাজে অবস্থায় পড়ে যায়। তারা নিরূপণ করতে পারে না যে কতটা আমার লোকাল সঠিক প্ল্যানে আসতে পারে, সঠিক প্ল্যানটা নিতে পারে না, যে কারণে এর মাঝখানে একটি আমাদের ব্যবসায়ী খাতে কিছু মধ্যস্বত্বভোগী বা অতি মুনাফাখোর ব্যবসায়ী কিন্তু আছে, আপনি জানেন নিশ্চয়ই। তারা ওত পেতে থাকে বা কখনো কখনো তারা এই যে ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য বা তথ্যের ঘাটতি তৈরি করবার একটি জাল তৈরি করে তারা প্ল্যানটা করে যে জনগণকে কিভাবে জিম্মি করা যাবে, সরকারকে জিম্মি করা যাবে, অ্যাজ ওয়েল এজ জনগণ জিম্মি হয়ে যাবে। অটো কিন্তু এটি যখন আপনার খাদ্যের সংকট থাকবে, সাপ্লাই চেনে যখন ঘাটতি পড়ে যাবে, তখনই কিন্তু পণ্যের দাম হু হু করে বেড়ে যাবে। আপনি সয়াবিনের মার্কেট দেখেন, আপনি অন্তর্বর্তীকালীন সরকার এসেই কিন্তু এই সয়াবিন ক্রুড সয়াবিন ইম্পোর্টের উপরে কিন্তু ডিউটি কমিয়েছে। তাতে প্রতি কেজি সয়াবিনের দাম 15 টাকা কমবার কথা, সেটি না কমে 2 দফার দাম বাড়িয়েছে 35 থেকে 40 টাকা খুচরা মার্কেটে। আপনি যেটি বলছেন 10 টাকা বাড়িয়েছে, এটি কিন্তু ব্যবসায়ী লেভেলে যে মিলগেটের যে দর সেইটা, কিন্তু খুচরা পর্যায়ে আপনি দেখেন। এবং তারপরেও কি করেছে এরা, কৃত্রিম সংকট কাহাকে বলে এবং সরকারকে কিভাবে জিম্মি করেছে। বাজার থেকে এই বড় কোম্পানি 4-5টি কোম্পানি ভোজ্য তেল ইম্পোর্ট করে এবং তারা রিফাইন করে এবং মার্কেটিং করে। এর মধ্যে একটি আমাদের পার্শ্ববর্তী দেশের একটি কোম্পানি আছে, তারাই মূলত সেখানকার মূল মার্কেট প্লেয়ার। তো তারা কি করেছে, বাজার থেকে ভোজ্য তেলের যত ক্যান আছে, 5 লিটার বলেন, 8 লিটার বলেন বা 2 লিটার 3 লিটারের যে ক্যানগুলো, সেগুলো মার্কেট থেকে আউট করে দিয়েছে। একটি কৃত্রিম সংকট তৈরি করে যখন দেখেছে সরকার যে কোনো উপায় নাই, সরকার যখন তাদের সাথে বসেছে, ট্যারিফ কমিশনকে বাধ্য করেছে দাম বাড়িয়ে দেবার জন্য, বলতে ট্যারিফ কমিশন সেভাবে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, সরকার কিন্তু সেটিকে এক্সিকিউট করেছে। এবং রাতারাতি যে বিকেলে বৈঠকে সিদ্ধান্ত হলো যে প্রতি কেজিতে 10 টাকা 8 টাকা বাড়িয়ে দেওয়া হবে, পরের দিন কিন্তু বাজার আবার সয়লাভ হয়ে গেছে। সয়লাভ কোত্থেকে এলো? এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জেলা প্রশাসকরা এই জায়গাগুলোতে যদি তদারকি করে, প্রপার তদারকি যদি করে, তাহলে কিন্তু কোথায় কোথায় গুদাম আছে, কোথায় কোথায় আর মজুত করে রেখা, আর্টিফিশিয়াল ক্রাইসিস কারা কারা তৈরি করছে, তাদের পক্ষে কিন্তু এটি সম্ভব। তাদের পক্ষে তাদের আসলে আন্তরিকতা দরকার। সেখানে আন্তরিকতা থাকলেই কেবল। আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে আমরা আরেকটি খবর দেখছি, মবে প্রশাসন নমনীয়, ভুক্তভোগীরা ভয়ে, এরকম একটি খবর রয়েছে। দৈনিক সমকাল এই খবরটি প্রকাশ করেছে। মব, আমরা বেশ কিছুদিন ধরে মব শব্দটির সাথে পরিচিত, যদিও একটি জেনারেশন কিন্তু মব কোন জিনিসটা বা সাধারণ জনগণ এখনো পরিষ্কার না কোনটুকু মব। তারপরেও এই মব কিন্তু প্রকট আকার ধারণ করছে এবং কোন কোন অপরাধটুকু বা কোন কোন জাস্টিসটুকুকে মব বলা হবে, সেটি আসলে আপনার মূল্যায়নে মবের ব্যাপ্তি বা ব্যাখ্যাটা কিভাবে দিবেন? দেখেন, মব এটি কিন্তু গোষ্ঠীগত বা পরিকল্পিত বা বৃহৎ আকারে কোনো সারা দেশের যে মবের কমিটি আছে বা কোনো কিছু, তা কিন্তু নয়। এটি হলো একরকম বলতে পারেন যে যার সুবিধা একবার হুইসপার করা।
এবং যে যার সুবিধার্থে। কখনো এটির কিন্তু বেশ আছে, একটি আকার আছে, একটি দৃশ্য আছে, একটি নাম আছে। নামটা কি? আপনি দেখবেন যে বিক্ষুব্ধ মুসল্লিরা, আমরা তকমা লাগিয়ে দিলাম কোট আন কোট, বিক্ষুব্ধ মুসল্লিরা, আবার বিচ্ছিন্ন ঘটনা, তৌহিদি জনতা। বুঝতে পেরেছেন? এই যে নামের মানে কতগুলো শব্দে দিয়ে এই যে বিশৃঙ্খল বাহিনীকে আমরা আটকে দিচ্ছি এবং তাদের ব্যাপক, আপনি কখন কোথায় কোনটা হবে ইউ নেভার নোস। আপনি বাসা থেকে বেরিয়েছেন, আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনি চট করে দেখলেন যে শাহবাগের মোড়ে এরকম একটি মব তৈরি হয়েছে এবং গাড়িটি ভেঙে দিল। এবং কারা তখন বলবে যে এই মিডিয়া কর্মীরা, আমরা মাঠে কাজ করি, তারা বলবে যে এটা বিক্ষুব্ধ জনতা। হ্যাঁ, আবার কেউ পথচারীরা, আবার কেউ বলবে যে তৌহিদি জনতারা, যদি একটু কারো দাড়ি টুপি বা রুমাল টুমাল থাকে, তৌহিদি জনতা। এই যে অবস্থাটা, এটি তৈরি হয়েছে কেন? এটি তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাজ ওয়েল অ্যাজ আমলাতন্ত্র, তারা যে সমন্বিত যে সহযোগিতা করবার দরকার, সেটি যখন অনুপস্থিত দেখতে পায়, তখন সুবিধাভোগী বা চান্স যারা নেয় বিভিন্ন সময়, বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতির যারা সুবিধাভোগী বা আপনি যদি মতলববাদ যারা, তারা কিন্তু এই মবটাকে, বাদল ভাই, এই যখন সারা দেশে মব চলছে, মবের বিরুদ্ধে কিন্তু আপনাদের মতো মানুষরা কিছু কিছু কথা বলবার চেষ্টা করছেন। যখনই আপনারা এটি বলবার চেষ্টা করছেন, একটি শ্রেণী কিন্তু আবার আপনাদেরকে ওই ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চান, এরকম কিন্তু আপনাদের ব্যাপারে বক্তব্য চলে আসে। এটিও তো তাহলে এক ধরনের মব। হ্যাঁ, এটিও এক ধরনের মব। কেন মব? আমি যারা গণমাধ্যমকে বা সংবাদ মাধ্যমের কর্মী যারা, আমরা গণমাধ্যমে যারা কাজ করি, তাদের বিরুদ্ধে যে এলিগেশনটা আসছে, আপনি একেবারে অমূলক বলতে পারবেন না। কেন পারবেন না? গত 15 বছরের প্র্যাকটিস কি ছিল আপনি বলেন? এক ধরনের ব্যাড প্র্যাকটিসের মধ্যে দিয়ে গত 15 বছরে এই স্তুতি করে, এবং সেই সরকারের আপনি দেখেন যেখানে শত শত মানুষ মারা যাচ্ছে, স্পটে যাচ্ছে, তারপরও আমার পেশার কিছু কোট আন কোট সাংবাদিক, তারা গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বা তৎকালীন সরকারকে কিভাবে উস্কানি দিয়েছে, সেটি কারা করেছে? আমি কি সেই দায় থেকে এড়াতে পারি? আমি সেই পেশার একজন কর্মী হিসেবে পারি না তো আমি দায় এড়াতে। এখন আমি যতটা না তার সাথে ছিলাম, যেহেতু পেশাগতভাবে ওই পেশার একজন সহকর্মী হিসাবে আমার দিকে তো আঙুল তুলবেই। তো আমি মনে করি যে বর্তমানে যারা আছে, আপনি নিশ্চয়ই শুনেছেন, গতকালকেও বর্তমান সরকারের পক্ষে বলা হয়েছে, সরকারের পক্ষে বলবার দরকার নাই, সমালোচনা শুনতেই চাচ্ছেন। এই সরকার কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, সে কিন্তু বলেছে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। এটি বলবার পরেও আমরা কি দেখছি? সমালোচনার জায়গায় সরকারকে কত ন্যাক্কারজনকভাবে বিপাকে ফেলা যায়। আপনি দেখেন, একটি দেশের প্রথম সারির এবং টপ মোস্ট ইংরেজি ডেইলি, সেটি একটি ইন্টারন্যাশনাল নিউজকে ফেব্রিকেটেড ওয়েতে, যদিও তারা পরে বলে দুঃখ প্রকাশ করেছে, প্রত্যাহার করেছে, কিন্তু দেখেন যা হবার তা তো হয়ে গেছে। মানুষকে কিভাবে বিভ্রান্ত ছড়িয়েছে। তো আমি সেই পেশার একজন হিসেবে এই দায় থেকে আমি এড়াতে পারি না। তো আমাদের নিজেদের আত্মশুদ্ধির, আমরা আমাদের আসলে ফাইনালি বেরোতে হবে, কারণ জুলাই গণ অভ্যুত্থান কিন্তু আসলে এই ধরনের মবের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনা সরকার কিন্তু এই ফ্যাসিবাদ দীর্ঘায়িত প্রলম্বিত হয়েছে কিন্তু ট্যাগিং, এটাও এক ধরনের ট্যাগিং দিয়ে। যেমন আপনি বিরুদ্ধ মত বা আপনি সরকারের সমালোচনা করছেন, আপনাকে এক ধরনের মবের মধ্যে ফেলে দিয়ে আপনাকে চরিত্র হনন করে জঙ্গি বানিয়ে দেওয়া হলো। শুধু চরিত্র হনন না, আপনি চরিত্র হনন, আপনি এই পেশার একজন মানে আমার সহকর্মী হিসেবে আপনি তো নিশ্চয়ই জেনেছেন যে গত 15 বছরের সরকারের যে যখন যেভাবে কথা বলেছে, সাথে সাথে সরকারের বিরুদ্ধে গেলেই একটি এজেন্সি বা আমাদের সহকর্মীদের একটি গ্রুপ, তারা কিন্তু আপনাকে নানানভাবে পেশাগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে নানানভাবে হেয় প্রতিপন্ন করেছে। এটিও তো মব। তাহলে এই মবের ধারাবাহিকতা আর কত? এই মবের ধারাবাহিকতা তখনই এই মব থেকে বেরোতে পারবেন যত তাড়াতাড়ি একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। কিন্তু নির্বাচন তো সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচন ব্যবস্থা তো পচে গেছে। না, নির্বাচন সংস্কারের প্রয়োজন আছে। সেই সংস্কার কিন্তু
সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া। আপনি সংস্কার কতটুকু দরকার, একটি নির্বাচনের জন্য যেটুকু দরকার, আপনি নির্বাচনের জন্য 2-3টি জায়গায় সংস্কার দরকার। ম্যাসিভ যদি আপনি 15 বছরে সবকিছু সংস্কার করতে চান তাহলে ইট উইল টেক টাইম। হ্যাঁ, আমরা শেষ করব বাদল ভাই। সেই জন্য আমি বলবো যে সংস্কার হলো ন্যূনতম যেটুকু সংস্কার, সেই সংস্কারটুকু করে নির্বাচন দিলেই, নির্বাচনের মাধ্যমে যদি গণতান্ত্রিক সরকার ক্ষমতা, মানে রুটিন ওয়ার্ক পরিচালনা করবার জন্য যেটুকু দরকার, বা যেখানে যেখানে খুব বড় ধরনের ব্যত্যয় ঘটেছে সেটিকে সংস্কার করেই কিন্তু নির্বাচনের পথে আমাদেরকে। বাদল ভাই, শেষ প্রশ্ন আমরা ছোট করেই আপনার কাছ থেকে শুনবো, সেটি হচ্ছে যে নির্বাচনের প্রসঙ্গে যেহেতু আপনি আসলেন, সেহেতু এই নির্বাচন নিয়ে কিন্তু সব মহলে এক ধরনের আগ্রহ কৌতূহল তৈরি হয়েছে এবং সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু এই নির্বাচন নিয়ে কথা চালাচালি চলছে। সেক্ষেত্রে এই মুহূর্তে একটি সবচেয়ে বড় ইস্যু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে নির্বাচন, তবে স্থানীয় না জাতীয় সংসদ, কোনটি আগে? একটি অংশ বলবার চেষ্টা করছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, আবার বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে না, স্থানীয় সরকার না, আগে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচিত সংসদই পরবর্তীতে সুবিধাজনক সময়, যেহেতু এটি দীর্ঘ সময়ব্যাপী এই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে, সেটি পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। আপনি কি মনে করেন? একেবারে যদি টিনের চশমা দিয়ে মূল্যায়ন করতে বলা হয়। বিষয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের বক্তব্য শুনছিলাম, তিনি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন, আসলে আমার কাছে মনে হয়েছে বয়সের সাথে সাথেও, উনি একজন শিক্ষক, আমি শিক্ষকের সন্তান, সেই হিসাবে ওনার প্রতি শ্রদ্ধা, একজন শিক্ষক, আমি শিক্ষক, সেটি না বাদ দিয়ে, সেটিকে বাদ দিয়েই বলি, আমি শিক্ষকের সন্তান, উনি একজন শিক্ষক। শিক্ষকের একটি জায়গাটাতে আমি আমার নীতি নৈতিকতাকে বিসর্জন দিলে যেটি হয়, আমাদের কোনো শিক্ষকের মুখ দিয়ে সে ধরনের কথা যখন বের হয়, তখন কিন্তু এই শিক্ষকতা পেশাটাকেও কলুষিত মনে হয়। তো আমি কেন বলছি যে যখন বিএনপি এবং বড় দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন, দেখেন সংসদ ভেঙে দেয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেয়া হয়েছে, তারপর সিটি কর্পোরেশন ভেঙে দেয়া হয়েছে, সংসদ নির্বাচিত বডি কোনটাই নেই, না আছে ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে। তো এই ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং আপনার সিটি কর্পোরেশন, এগুলো হলো স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচন কেন আগে, কেন প্রয়োজন আগে, সেই জায়গাটিতে আমরা অনেকে অন্যভাবে ব্যাখ্যা করছি, কেউ কারোর সাথে তাল মেলাচ্ছি, বিরোধিতার জন্য বিরোধিতা করছি। যেখানটাতে এই সরকারের পক্ষে 300 আসনে নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত, সেটি আয়োজন করাই একটি ত্রাহি অবস্থায় তৈরি করবে, আমি এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি। তো সেখানে নির্বাচন একটি মহা উৎসব, সেই উৎসব কিন্তু বেদনায় পরিণত হয়, আতঙ্কে পরিণত হয়, এবং সেটি যদি হয় আপনার স্থানীয় সরকার মহাযজ্ঞ, সেটি কিন্তু আরো অলমোস্ট 1 বছর ব্যাপী নির্বাচন, বছর ব্যাপী। যদিও কোনো মহল থেকে বলা হয়েছে যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন একসাথে, মানে কতটা অজ্ঞতা প্রসূত বক্তব্য, কে কোথায় ভোট দেবে এবং এটি আয়োজন করা কতটা কঠিন, যারা এই কর্মযজ্ঞের সাথে থাকে তারা জানে। আমরা যারা মাঠের সাথে বিয়ে এবং চেহেলামের মতো একই রকম, একেবারে থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। তো সেটি হলো যে যারা এই আয়োজনটা করে এবং আমরা যারা মাঠ কর্মী, আমরা এই নির্বাচনের প্রত্যেকটি বিষয়ের সাথে পর্যবেক্ষক হিসেবে আমরা জানি যে কত মহলের সম্পৃক্ততা, এখানটা কত পর্যায়ের মানুষের সম্পৃক্ততা, কত ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করে। সেখানে আমি বলবো যে দেখেন, যে জায়গা থেকে বলুক না কেন, আমাদের কোনো রাজনৈতিক দল, আমরা বলি কিন্তু রাজনৈতিক দলের মতৈক্য দরকার, সেখানটাতে এই ইস্যুটাকে মতানৈক্য তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনি তো বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে না হয় তাহলে জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে না। আমি ওনার বক্তব্যটাকে একটি দলের প্রধানের কথাই গতকালকে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়ে উনি সেটি বলেছেন। আমি তাহলে বলি, সেই দলের উদ্দেশ্যেই বলি, এই দলটি সারা দেশে জেলায় জেলায় সম্মেলন করে প্রত্যেকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, আর কোনো দল না। বিএনপি এখন পর্যন্ত কোথাও প্রার্থী চূড়ান্ত করেনি, জাতীয় পার্টি দেশের মধ্যে আছে এখনো করে নাই, বাম কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত করে নাই, ছাত্রদের দলই এখন পর্যন্ত গঠন হয় নাই। তো কিন্তু ওই দলটি জেলায় জেলায় সম্মেলন করে কিন্তু অলরেডি 300 আসনের প্রার্থী, একক প্রার্থী তারা সিদ্ধান্ত নিয়েছে। তো তাহলে তারা যদি স্থানীয় সরকার নির্বাচনের কথাই বলে, তাহলে এই যে প্রার্থী
বাছাই এবং প্রার্থী চূড়ান্ত করা এবং ডিক্লেয়ার করছে, তাহলে কেন কাজে এক মুখে আর এক? এই রাজনীতি থেকে বেরোতে হবে আপনাদের। তাদের এই পরিণতি কিন্তু এই দ্বিমুখী আচরণের কারণে, দ্বিমুখী পদক্ষেপের কারণে, দ্বিমুখী মানসিকতার কারণে তাদের যারা অগ্রজ ছিল তাদেরকে কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে। আমি চাই বাংলাদেশকেও খেসারত দিয়েছে, বাংলাদেশের জনগণকে তার ভোগান্তির কোনো সীমা ছিল না। সেই জায়গা থেকে বাংলাদেশ একটি সঠিক পথে হাঁটবার চেষ্টা করছে। আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর উচিত যেটি সত্য, যেটি সঠিক, জনগণের জন্য কল্যাণকর, সেই দিকে এগোনো। এখানে মতবিভেদ ছেড়ে মতৈক্য তৈরি করবার পথ বের করতে হবে। জি, আমরা বিশ্বাস করি আসলে রাজনীতিতে ভুল থাকবেই, ভুলের ঊর্ধ্বে আসলে কোনো রাজনৈতিক নেতাই না, কোনো দলই না। কিন্তু ভুল রাজনীতি চর্চার মধ্য দিয়ে দেশের রাজনীতিকে যদি আমরা ভুল পথে এগিয়ে নিয়ে যাই, তাহলে বাংলাদেশও কিন্তু তার পথ হারাবে। এবং জুলাই বিপ্লবের বা জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পথে বাংলাদেশ এগিয়ে যাবার স্বপ্ন দেখেছে, গোটা জাতি যে ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্য অটুট রেখে দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত যে ফলাফল, যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন করতে সক্ষম হবেন, এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।